আজকের কেস নাম্বার GR 25/13 আর চূড়ান্ত রায় ঘোষণার দিন। এই শেষ মুহূর্তে সঠিক সাক্ষ্যের কারণে রায়ের কিছুটা বদলাতে হয়েছে। রায়টা প্রায় আমূলই বদলে গেছে। এখন নতুন ও চূড়ান্ত রায় হলো এই, আমি জানি এই রায় শোনার জন্য আপনারা সকলে অনেক উৎসাহের সঙ্গে অপেক্ষা করছেন। খুবই স্বাভাবিক, এটা একটা অনভিপ্রেত ঘটনা। আমার জীবনে এই ধরনের ঘটনা নেই বললেই চলে। এই ধরনের ঘটনার অভিজ্ঞতা আমার এই প্রথম। যাই হোক, তবুও আমাকে তো আমার কর্তব্য পালন করতে হবে। আমি আমার রায় ঘোষণা করে শোনাচ্ছি। এই কেসের রায়ে শিমুল ব্যানার্জি বেকসুর খালাস পেয়ে গেছেন। এবং শিমুল ব্যানার্জিকে মারতে চাওয়ার অপরাধে পলাশ ব্যানার্জি 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। আর 50,000 টাকা জরিমানা। অনাদায়ে সাজার মেয়াদ আরও 1 বছর বাড়বে। না, এটা হতে পারে না স্যার, এটা হতে পারে না। এই রায় পক্ষপাত আছে। আপনি ওর কথা শুনে রায় বদলাতে পারেন না। আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিছু করিনি। আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। স্যার এরকম করবেন না প্লিজ। আমি খুব সাধারণ একজন মহিলা। আমার স্বামীকে কারাবন্দী করলে আমার জীবনটা তছনছ হয়ে যাবে। স্যার প্লিজ, স্যার প্লিজ আরেকবার ভেবে দেখুন, ভেবে দেখুন স্যার। স্যার স্যার পলাশ, পলাশ পলাশ, পলাশ আমি কিছু করি। অনেক ধন্যবাদ আপনাকে। ইটস ওকে। শুনুন, কিছু ফর্মালিটিস আছে, পেপার ওয়ার্ক। আপনারা প্লিজ বাইরে আসুন, আমি রেডি করছি। আজকে যে এই ন্যায্য রায় ঘোষণা হয়েছে, এটা শুধুমাত্র তোমার জন্য হয়েছে পরাগ। তুমি না থাকলে এটা হতো না। তুমি সাক্ষী দিয়েছো বলেই কিন্তু শিমুলকে আমরা বাঁচাতে পেরেছি, এখান থেকে বের করতে পারিনি। জানি পরাগ, পলাশ তো তোমার ভাই। আজকে ওকে অবস্থায় দেখে তোমার খুব একটা ভালো লাগার কথা নয়, কিন্তু কি করা যাবে বলো? আমি জানি তোমার খারাপ লাগছে। না না, খারাপ লাগেনি আসলে, জানো। বরং আমার মনে হয়েছে এই যে ওর 7টা বছর জেলে কাটাবে, আমার মনে হচ্ছে জেল থেকে ফিরে এলেও বুঝতে পারবে যে আসলে মানুষের ক্ষতি করার মধ্যে নয়, মানুষের উপকার করার মধ্যেই জীবনের সার্থকতা। দাদা হিসেবে তখনই আমি খানিকটা শান্তি পাবো। সত্যি কথাই তো, দেখো, মানুষ এমনি তো এই কথাগুলো বুঝতে পারে না। আমার মনে হয় এই জেলে যে 7টা বছরও কাটাবে, তাতে ওর মানসিক অনেক পরিবর্তন আসবে। তখন এই রিয়েলাইজেশনটা ওর হবে। তখনই ও বুঝতে পারবে যে আসলে কাছের মানুষের থেকে আপন কেউ হয় না। সেই জন্য কাছের মানুষের ক্ষতি করার মধ্যে কোনো আনন্দ নেই, বরং সবাইকে নিয়ে চলার মধ্যেই আনন্দ আছে। সেই কারণেই বলছি যে আমার যে সত্যিই খুব একটা খারাপ লাগছে এরকমটা কিন্তু নয়। হ্যাটস অফ তোমাকে। তুমি যেভাবে শিমুলের পাশে এসে দাঁড়ালে, আমরা তো সত্যিই ভাবতে পারিনি। আসলে তা নয়, জানো তো, এটাই তো আমার করার কথা, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আমি এতদিন ওর পাশে এসে দাঁড়াতে পারিনি, সেই জন্য হয়তো তোমাদের মনে হচ্ছে যে ব্যাপারটা খুব অস্বাভাবিক। তা তো নয়। দেখো সুচরিতা বৌদি, আমি তো অগ্নি সাক্ষী করে ওকে বিয়ে করেছিলাম, ফলে ওর পাশে সবার আগে আমারই দাঁড়ানোর কথা। এতদিন আমি সেই কাজটা করতে পারিনি। এখন আমি বুঝতে পেরেছি, সেই কারণে আমি নিজেকে সংশোধন করে ওর পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি। এত কিছুর পরে দেখো, আমি একবার অন্তত জীবনে ওর পাশে এসে দাঁড়ালাম, সেটাকে এত বড় করে দেখার কিছু নেই। আর তোমরা যদি এরকমভাবে বলো তাহলে আমারই সত্যি খুব লজ্জা করবে। চলো এবার তাহলে আমরা বাইরে যাই, এখানেও তো ফাঁকা হয়ে গেছে।
জানিস তো শিমুল, বাইরে কিন্তু পাড়ার লোকজন অপেক্ষা করছে। সবাই তো তোকে ভালোবাসে, তাই সবাই চলে এসছে এখানে। আচ্ছা শোনো না, বলছি তোমরা এসো ধীরে সুস্থে, আমি একটু আসছি, চলে আসবে এক্ষুনি। আয় তোরা। হ্যাঁ चलो ना शिमुल बाहर चलते हैं, सब ना इंतजार করছে, बहुत खुश হবে সবাই। সত্যি কথা বলতে কি, তোমাদের প্রতি না আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই, জানো তো। তোমরা ইনফ্যাক্ট ওর জন্য যা যা করেছো, তার যদি এক অংশ আমি করতে পারতাম, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করতাম। থাক না, এখন আর এসব কথা বলতে হবে না। কি হয়েছে সুমন, কাঁদছো কেন তুমি? কোথায় কাঁদছি? এই তো তোমার চোখে স্পষ্ট জল দেখতে পাচ্ছি। কি হয়েছে? কি বলবো বলো তো, সত্যি খারাপ লাগছে জানো তো। নিজেরই তো দেওর, তার এই অবস্থা হলো, তাকে জেলে পাঠাতে হলো। বাড়িতে মা আছে, মাকে গিয়ে কি বলবো বলো তো। কিন্তু সত্যি কথা বলো তো পরাগ, এখানে আমার কি করার ছিল? আমার তো সত্যি কিছু করার ছিল না। তুমি আর কি করবে সুমন, তোমার তো কিছু করার নেই। দেখো, মানুষ নিজে আগে বাঁচবে, তারপর তো অন্যকে বাঁচাবে। আর তাছাড়া আমি তো বললাম যে শাস্তিটাও পেয়েছে, এই যে জেলে 7টা বছরও কাটাবে, তাতে নিশ্চয়ই ওর মধ্যে একটা রিয়েলাইজেশন হবে। ও নিশ্চয়ই বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক। সত্যি কথা বলতে গেলে আমিও তো খুব একটা ভালো মানুষ ছিলাম না এতদিন শিমুল, কিন্তু ভালো মন্দের তফাৎটা তো তুমি আমাকে বুঝতে শিখিয়েছো। এখন আমি বুঝতে পারি যে জীবনে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আজকে দাঁড়িয়ে আমার মতো সুখী মানুষ আর কেউ নেই শিমুল। আমি এখন এটা বুঝতে শিখেছি যে ভোগে নয়, ত্যাগেই হচ্ছে আসল আনন্দ। যাই হোক, চলো এবার বাইরে যাই আমরা। কি শুরু করেছো বলো তো তোমরা? এক মিনিট একটু ধরো। দেখো, তোমার ক্ষতি হোক আমি চাইনি। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি আমি চাইতে পারি না। দয়া দেখাতে এসেছো? আমি কেন তোমাকে দয়া দেখাতে যাব? তোমার স্বামী যে অন্যায় করেছে সেই শাস্তি তো শিরোধার্য হয়ে গেছে, কোর্টের রায় বেরিয়ে গেছে, সেখানে তো আমার কিছু করার থাকে না। আর দেখো প্রতীক্ষা, তোমরা মনে মনে খুব ভালো করেই জানো যে আমি কোনো অন্যায় করিনি। আমার যদি শাস্তিও হতো তোমরা হয়তো খুশি হতে, তোমাদের ভালো লাগতো, কিন্তু সত্যিটা তোমরা জানতে। যেমন এটা সত্যি যে পলাশ অন্যায় করেছে, এটা তো মনে মনে তোমরা জানো, খুব ভালো করেই জানো। আর একটা কথা বলি, দেখো পলাশ যদি ভালোভাবে জেলে 7 বছর কাটায় তাহলে হয়তো ও অনেক আগেই ছাড়া পেয়ে যাবে। জীবন তো কখনো থেমে থাকে না, নতুন করে তোমরা আবার সংসার শুরু করতে পারবে। দয়া করে জ্ঞান দিতে এসো না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, চাইও না। তুমি শুধু শুধু এই কথাগুলো বলে আমাকে কিন্তু বিরক্ত করছো। শিমুল, শিমুল, তুমি অকারণে কথা বলে সময় নষ্ট করছোই বা কেন? এত সাধু সেজে তুমি এখন নাটক করছো দাদা? সব ভুলে গেছো? প্রিয়াঙ্কার কথা মনে নেই? সবকিছুই আমার মনে আছে প্রতীক্ষা, আর মনে আছে বলেই এই সঠিক কাজটা আমি করতে পারলাম। তা না হলে আমার হয়তো ভুল হয়ে যেত। যাই হোক শিমুল, চলো আমাদের বাড়ি যেতে হবে। সত্যি বাবা, তোমার মতো মেয়ে বলে তাই এতগুলো কথা এখনো বলতে পারছো। লজ্জা করছে না না তোমার? देखो प्रतीक्षा, तुम अब क्या करोगी, कहाँ जाओगी, इसके बारे में सोचो। हाँ, वैसे तो तुम्हारे हस्बैंड नौकरी चले गए, क्या पहनोगी तुम, अब क्या खाओगी? और शिमूल के भरोसे में तो बिल्कुल भी मत रहना, এটা তো ওর जिम्मेदारी নয় না, তোমার হাজবেন্ডের जिम्मेदारी আছে তোমাকে খাওয়ানো। पर हाँ, শিমুল তো अब परागের নকরি भी জয়েন করে নিয়েছে, তো সব কিছু उसके ऊपर ही আছে। अब वही ডিসাইড করবে কি তোমাকে হেল্প করবে কি করবে না। শীর্ষা, তোমরা তো সবাই আমাকে চেনো, তোমরা খুব ভালো করেই জানো যে এটা আমি করতে পারবো না। ও যদি আজকে বাড়িতে যায় আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না, যতই ও আমার ক্ষতি করার চেষ্টা করে। আমি জানি আজকে ও কতটা হেল্পলেস। খাওয়া নিয়ে তুমি ভেবো না। আমি জানি তোমার চাকরি নেই, কোথাও নতুন করে চাকরিও পাবে না। আর আমি এটাও জানি আগামী দিনে তুমি যদি সুযোগ পাও ওই বাড়িকে তুমি আবার আমার ক্ষতি করার চেষ্টা করবে, আমাকে হয়তো মেরে ফেলারও চেষ্টা করবে। তবুও আমি তোমাকে বলবো তুমি ও বাড়িতে যেতে পারো। আর পারলে নিজেকে একটু বদলিও,
দেখো তোমার শরীরে তো কোনো অনুতাপ আমি দেখতে পাচ্ছি না, আর মানুষের না বদলাতে টাকা পয়সা লাগে না। নিজেকে বদলাও প্রতীক্ষা। কাকে এতগুলো কথা বলছিস? চোরা না শুনে ধর্মের কাহিনী, অদ্ভুত। শিমুল, আমাদের বাড়ি যেতে হবে, চলো। এখন তোরা বাড়ি যা, আমরা বিকেলবেলা মিষ্টি টিষ্টি নিয়ে আসছি, ঠিক আছে? আরেকবার হয়ে যাক সবাই মিলে জিঞ্জার ফর শিমুল। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ। খুশি হয়েছে তো? ছেলেটাকে জেলে পাঠিয়ে খুব খুশি হয়েছ? শেষ পর্যন্ত আর ছেলেটাকে জেলে পাঠিয়েছে। এই পরাগ, বলিও কি কথা? তুই তো দিব্য সুস্থ, বউয়ের ভেড়া হয়ে গেছিস বুঝি? সে যা যা বললে তুই তাই তাই করলে। তুমি চাকরিটা দিলি, সে তো চিকিৎসাও করালো না। তারপর ভেতরে ভেতরে নিজেরা মিলে এত কিছু সাজিয়ে গুছিয়ে, আমি তোর মা পরাগ, আমি কিচ্ছুটি বুঝতে পারলাম না। তোর বউ নিশ্চয়ই সব জানতে। কেউ কিচ্ছু জানতো না মা, জানার কি আছে? তুমি বুঝতে পারছো না? পলাশ একটা অপরাধ করেছে, আর তুমি সমস্ত জেনে শুনে তাকে ডিফেন্ড করে যাচ্ছ। এখানে সব থেকে বেশি অন্যায় তুমি করেছো দাদা। লুকিয়ে লুকিয়ে তুমি এত কীর্তি করে গেছো, আর আমরা কেউ কিচ্ছু জানতাম না। তুমি নিজের শরীর নিয়ে পর্যন্ত মিথ্যে কথা বলেছো। তুমি সিচুয়েশন ম্যানিপুলেট করেছো, সত্যের খেলাফ করেছো। আচ্ছা, আমি যদি এখন পুলিশকে গিয়ে বলি যে তুমি পুলিশের সঙ্গে প্রতারণা করেছো, তার ফলাফল কি হবে তুমি বুঝতে পারছো? তুমি পুলিশকে গিয়ে বললে যদি তোমার আনন্দ হয়, যদি তুমি খুশি হও, বেশ তো, তাহলে তুমি পুলিশকে গিয়ে বলো, আমার কোনো অসুবিধা নেই। দেখেছো মা, দেখেছো তোমার বড় বৌমা কিন্তু সমস্ত আট ঘাট বেঁধে রেখেছে। হ্যাঁ, তোমার ছেলেকে এই মহিলা শেষ করে দিল। তোমার বড় ছেলের কিন্তু আর কোনো অস্তিত্ব নেই মা। তোমার ছোট ছেলে যখন এই কথাগুলো বলতো, আমি জানি তোমার গায়ে লাগতো। মা ওনা ভয় পেয়েছিল জানো, যে ওর হাজত বাস হতে পারে, আর তাই হলো। এরপরে তোমাকে এই বাড়ি থেকে বের করে এই বাড়ি বিক্রি করতে কতক্ষণ? তুমি দেখে নিও মা, একদিনে আমার এই কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে। যা বলেছি আজ পর্যন্ত সবই তো হয়েছে, শুধু একটাই পার্থক্য। আমরা ভাবতাম যে এই সমস্ত শয়তানি হয়তো শুধু তোমার আদরের বৌমা করছে, কিন্তু এখন দেখছি না, আমাদের পরম শ্রদ্ধেয় দাদাও এর সাথে জড়িত। আমি না অনেক মানুষ দেখেছি প্রতীক্ষা, আমার এইটুকু জীবনে আমি অনেক মানুষই দেখেছি, কিন্তু তোমার মতো মানুষ আমি দেখিনি। অন্যায় করে জোর গলায় কথা বলছো। তোমার স্বামী একজনকে মেরে ফেলার চেষ্টা করছিল, তোমার কি উচিত? লজ্জায় মাথা নিচু করে থাকা উচিত, তা না বড় বড় কথা বলছো। একেই বোধহয় বলে চোরের মায়ের বড় গলা। কার ব্যাপারে কথা বলছো তুমি? যে সত্যি কথা বলেছে, যে অন্যায়টাকে সামনে এনেছে, তার ব্যাপারে কথা বলছো। লজ্জা করে না না তোমার? আচ্ছা, কি করা উচিত ছিল বলো তো? হ্যাঁ, কি করা উচিত ছিল? তোমার বর কি করেছে? একজন মিথ্যে সাক্ষী সাজিয়ে এনেছে। মিথ্যে সাক্ষী সাজিয়ে এনে ভেবেছিল সে বেঁচে যাবে, আর বেঁচে গিয়ে কি করবে? সে আমাকে মেরে ফেলার চেষ্টা করতো, আবার তোমার দাদাকে মেরে ফেলার চেষ্টা করতো। সেটাই তো করতো।
হয়তো অনেক কিছুই জানো না, কারণ তুমি কোর্টে যাওনি। তাই তোমাকে বলি, তোমার ছোট ছেলে কিন্তু আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। শুধু আমাকে না, তোমার বড় ছেলেকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। আর তার সমস্ত প্রমাণ কিন্তু তোমার বড় ছেলের কাছে আছে, সমস্ত ডকুমেন্টস আছে। ভাগ্যিস তোমার ছেলে অক্ষম সেজেছিল, অচল সেজেছিল, তা না হলে তো কিছুই জানতে পারতাম না। শোনো প্রতীক্ষা, এর আগে আমি তোমাকে মুখের ওপর কখনো এরকম কথা বলিনি, কিন্তু আজকে আমি তোমাকে বলছি, আর এই কথাটা কিন্তু আমি ফলাবই। তোমাকে আমি এ বাড়ি ছাড়া করব। দেখেছো মা? দেখলো তো তুমি গলার কিরকম জোর বেড়েছে ওর? দেখেছি, চোখ যখন আছে সবই দেখতে পাচ্ছি, আর কান যখন আছে সবই তো শুনলুম। তোমার চোখ আছে মা, তুমি দেখতে পাও। আমার তো মনে হয় না তুমি কিছু দেখতে পাও। মা, যে তোমার বড় ছেলেকে খুন করতে চেয়েছে, তোমার ছেলের বউকে যে খুন করতে চেয়েছে, তুমি তাকে মাথায় তুলে রেখেছো, তাই না? যে ছেলে তোমাকে সারাটা জীবন দেখে গেল, যে বউ এই সংসারের জন্য এত কিছু করে যাচ্ছে, তার প্রতি কোনো মায়া নেই তোমার, কোনো দরদ নেই। এই সংসারটা তো দাঁড়িয়ে আছে শিমুলের জন্য না। উদয়াস্ত পরিশ্রম করে এই সংসারটা কেউ টিকিয়ে রেখেছে, তার কি কোনো মূল্য তোমার নেই? তুমি কার হয়ে লড়ে যাচ্ছ মা? পলাশের জন্য? যে ছেলে খুন করতে পারে তোমার, সেই ছেলের হয়ে তুমি লড়ে যাচ্ছ মা? আমি তো বলবো ভালো হয়েছে এই যে পলাশ একটা শাস্তি পেয়েছে, ও যে জেলে গেছে, ও জেল থেকে ফিরে এসে যদি একটা অন্য মানুষ হয়ে ওঠে, ওর ভেতরে সেই রিয়েলাইজেশনটা যদি হয় মা, তাহলেই একমাত্র ও সঠিক মানুষ হয়ে উঠবে, আর তাতে তোমার মাথা উঁচু হবে মা। সত্যি করে বলো তুমি, পলাশ আজকে যে আচরণগুলো করে চলেছে, তার জন্য কি সত্যি তুমি মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারো? আর তোমার জন্য মা মাথা উঁচু করে চলতে পারতো তো দাদা? তুমি ঠিকই বলেছো প্রতীক্ষা, আমিও এমন কিছু কাজ করেছি একটা সময়, যে কারণে আমার মা মাথা উঁচু করে হাঁটা চলা করতে পারেনি। ঠিকই বলেছো, কিন্তু প্রতীক্ষা এটাও সত্যি যে সেই মানুষটা এখন কিন্তু আর নেই, সেই মানুষটা এখন অতীত। আমি এটা বুঝতে শিখেছি প্রতীক্ষা, যে জীবনে সৎভাবে বেঁচে না থাকলে সেই জীবনের আসলে কোনো মূল্য নেই, এবং এটা আমি বুঝতে পেরেছি শিমুলের জন্য। কিন্তু তুমি কি করেছো বলো তো? তোমার স্বামীকে তুমি এতটুকু পাল্টাতে পারো, কোনো পরিবর্তন আনতে পারোনি তার মধ্যে, একটুও বোঝাতে পারোনি তাকে। ও নিজেও সেটা বোঝেনি। ও যদি নিজে সেটা বুঝতো তাহলে স্বামীকেও বোঝাতো। উল্টে কি করেছে? একজন অসুস্থ অক্ষম মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছে। খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে সে। খাবারের মধ্যে বিষ মানে? কি প্রমাণ আছে তোমার কাছে যে আমরা খাবারের মধ্যে বিষ মিশিয়েছি? প্রমাণের কথা বলছো? ওই ক্লিপটা কি যথেষ্ট নয়? তোমার কিছু হয়নি, তুমি কিন্তু বেঁচে গেছো, কিন্তু এখন যদি আমি বিষয়টা খোঁচাই তাহলে বুঝতে পারছো তো তোমার কি হবে। তাই তোমাকে বলছি প্রতীক্ষা, ব্যাপারটা না ঘেটো না। তোমার স্বামী তো এখন জেলে, চাকরি করো না, কিচ্ছু করো না, তাই তোমাকে এখন আমাদের ভরসাতেই চলতে হবে। তাই এই বাড়িতে যদি তোমাকে থাকতে হয়, আমার শর্তেই থাকতে হবে। দেখেছো মা, আমি না বলতাম যে ও এই বাড়িটা একদিন হাত করে নেবে? বাড়িটা কিন্তু তোমার মা, তবে শর্ত ও দিচ্ছে। হ্যাঁ আমি দিচ্ছি শর্ত, আমি শর্ত দিচ্ছি। কেন জানো? যা যা ঘটনা ঘটেছে না, সব থেকে বেশি এফেক্টেড আমি, আর সেই ঘটনাগুলো ঘটিয়েছো তুমি আর তোমার হাজবেন্ড। আর আমার শাশুড়ি মায়ের কথা কি আর বলবো, উনি তো আবার কখনো দেখতে পান, আবার কখনো দেখতে পান না। এই বলো না তো, এরকম বলো না, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলো না বৌমা। আমি কোনো বড় বড় কথা বলছি না মা, আমি আমার স্বামীর প্রোটেকশনের কথা বলছি। আর তুমি যদি ভেবে থাকো যে তুমি একদম ঠিক থাকবে, নিশ্চিন্তে থাকবে, সেটা কিন্তু নয়। যে কোনো দিনে এরা তোমাকে মেরে ফেলতে পারে মা। আমি তোমায় বলছি, এতে তুমি ভরসা করো না। এরা মানুষকে মানুষ হিসেবে মানেই না। দুধ কলা দিয়ে না কালসাপ পুষ্ট। আমার কথাটা শোনো মা, এখনো সময় আছে। ও
ওকে এ বাড়িতে রেখো না। ওর যদি টাকা পয়সার দরকার হয় আমি পাঠিয়ে দেবো, ওর খাওয়া দাওয়ার যা খরচা হয় আমি সব দিয়ে দেবো। আমার কথাটা শোনো প্লিজ, ওকে ওর বাড়ি পাঠিয়ে দাও। বুঝলাম। আর বেশি কথা কি, আমার সংসার সে তো এখন চলবে তোমার কথায় না? না না, আমার কথাই চলবে কেন? এতদিন তো তোমার কথাই চলেছে, তাই এই অবস্থা। এখনো তোমার কথাই চলুক, দেখো কি অবস্থা হয়। মা, একটা খুব সহজ কথা আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি। তোমার ছোট ছেলে যে কিনা তোমার বড় ছেলেকে খুন করার চেষ্টা করেছে, তাকে এখন তুমি সাপোর্ট করে যাচ্ছ, তাকে তুমি মাথায় তুলে বসিয়ে রেখেছ। আর বউয়ের কথা কি বলবো বলো? বউ তো কোনোদিনই আপন হয় না মানুষের। বউ চিরকাল পরই থাকে। সে যতই যাই করুক না কেন সংসারের জন্য, সে কখনোই আপন হয় না। এই যে শিমুল, সে তো প্রাণপাত করেছে না, সমস্ত কিছু করেছে এই সংসারের জন্য। তুমি ভেবে দেখো তো একবার, তোমার মেয়ের সংসারটা সে সাজিয়ে দিয়েছে, এই সংসারের জন্য সমস্ত কিছু করেছে, তোমার প্রয়োজনে অপ্রয়োজনে তোমার পাশে দাঁড়িয়েছে, যতটা সম্ভব তার থেকে বেশি দিয়ে সাহায্য করেছে তোমাকে। অথচ তুমি কি করছো? তোমার খুনি ছেলের পক্ষ নিয়ে তুমি কথা বলে যাচ্ছ না। আসলে কি বলো তো, তুমি তোমার সন্তানদেরকে ঠিকমতো শাসনই করতে পারোনি, সেই জন্যেই আজকে এই অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে। যাকে যে সময় শাসন করার কথা তুমি তাকে সেই সময় শাসনটা করোনি, আর যাকে শাসন করার কথা নয় অকারণে তাকে শাসন করে গেছো। ছেলে মেয়ের মধ্যে তুমি বিভেদ তৈরি করেছো। মা, একটা কথা বলি তোমার, কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে। তোমার তো বয়স হয়েছে মা, তুমি কবে আর নিজেকে সংশোধন করবে বলো তো? কবে?